একতলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে মাঝবয়সী এক লোক। নাকের ডগার উপরে মোটা ফ্রেমের চশমা, পরনে কুঁচকে যাওয়া পাজামা ফতুয়া, হাতে একটি ব্যাগ। ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ভ্রুকুচকে একটু এগিয়ে গেলেন। তারপর নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করে উচ্চারণ করলেন, অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছেন। এত দূরে জার্নি করে আসা সার্থক হলো। তবে উনি কাপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হড়বড় করে বললেন, চটি খুলে পদতুলি ঝেড়ে হাগামোতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে গলা ছেড়ে খানিকটা কেশে নিজের সমস্যার কথা জানাবেন। আলোচনা চলাকালীন কষ্টকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি মুচড়ামুচড়ি ম্যাডাম একদমই পছন্দ করেন না। তাই এসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ। অপরিচিত কারো কথা শুনে দরজামুখো দাঁড়ানো এই লোকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম পরিচয়ে কেউ কাউকে এভাবে বলতে পারে, তাও আবার এমন ধরনের কথা। ওনার বিস্ময়মাখা মুখ দেখে নাদিমের মধ্যে হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটাস করে বলার কারণে তার বাবা মাও তাকে গালি দেয়, কিন্তু অভ্যাস ছাড়তে পারে না। সে শতরূপা চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত 5 বছর। 5 বছরে কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে, তেমনি গুটি কয়েক ছ্যাঁচড়াও কপালে জুটেছে। প্রায় অনেক সময় দেখা যায় অনেকের চেম্বারে এসে অন্যের সাথে গল্প জুড়ে দেয়, যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডাক্তার, কোন মহিলার ননদের স্বামী ভেগে গেছে, এসব গল্প জুড়ে বসে। এরপর ম্যাডাম একে একে ডেকে কেসের ব্যাপারে কথা বলা শুরু করলে তখন কথার মাঝে বলে বসে, মানে ম্যাডাম, বলছিলাম যে ওয়াশরুমটা কোন দিকে। সিরিয়াস কথার মধ্যে এই কথা শুনে বিরক্তর মাত্রা তরতর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরীর সময় সচেতন মানুষ। বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। ওনার মতে বাড়তি কথা কাজে কর্মে ঢিলেমি করে বেশি। ওয়াশরুমের চক্করে 10 মিনিটের কথাতে যদি 25 মিনিট খরচ করে তাহলে কিভাবে হবে? এজন্যই কেউ এলে মুখের উপর এসব বলে সচেতন করে দেয়, যাতে হাট না বসিয়ে পার্সোনাল কাজটা সেরে নেয়। এতে সময় বাঁচে, আলাপও দ্রুত হয়। অপকটে বলা কথা শুনে লোকটা আমতা আমতা করছে। নাহিদ দরজা থেকে সরে শাহাদাত আঙ্গুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, ওই যে ওইদিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বললেন, শতরূপা ম্যাডাম কখন আসবে? সময় মতো চলে আসবে, আপনি কাজ ছেড়ে বসুন। ঠিক আছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। সরি, এখানে হয়তো নামের পরিবর্তন করতেছে, এই নাদিম, এই নাহিদ। যাই হোক, এটা দুটো নামের মধ্যে একটা হবে। বেশ কয়েকটা জায়গায় এরকম নামের পরিবর্তন। সরি। নাদিমর তার টেবিলে কাজ ছেড়ে বসল। সামনের অনেক ফাইল রাখা। এই কেসগুলোর সারমর্ম শতরূপা চৌধুরীকে জানাতে হবে, তথ্য কালেক্ট করতে হবে, এর আবার আলাদা ফাইল তৈরি করতে হবে। গতরাত থেকে যে ফাইল ধরেছে সবকটাই পরকীয়ার কেস। পরকীয়ার প্যাচে পড়ে ডিভোর্স যেন দুধ ভাত। নাদিম টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্রগোছের ভদ্র মানুষ। বাকিদের মতো ফিসফাস করে চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে, গভীর ভাবনায় বিফোর। নাদিম কি মনে করে হাতের কাজ থামিয়ে ওনাকে ডাকল। ডাক শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাদিমের সামনে চেয়ারে বসল। নাদিম হাঁক ছেড়ে কদর নামের একটা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলে ওনাকে বলল, কোথা থেকে এসেছেন? মাদানীপুর থেকে। অনেক দূর। গতকাল রাতে বের হয়ে এখানে পৌঁছালাম। আসলে বাবা, ধৈর্য আর কুলায় না বলেই আসতে বাধ্য হয়েছি। কেন, কি সমস্যা? মেয়ের জামাই খুব অত্যাচার করে, কথায় কথায় আমার গায়ে হাত তুলে, আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে। মেয়ে প্রতিবাদ করায় পরশুদিন সে আমার গিন্নির হাত পুড়িয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে কজন কাকা? ওই গুলামের পুত্রের নামে কেস করেছিলেন? একটাই মেয়ে আমার, সঙ্গদোষে পালিয়ে বিয়ে করেছিল। গিয়ে দেখে ছেলের বাড়িতে কিচ্ছুই নেই, ছেলে বস্তির টুকাই।
বস্তিতে এক আত্মীয়র বাসায় থাকে। পরে সব কিছু জানাজানির পর আমার বাড়িতে উঠেছিল। আমারও একটাই আদরের মাইয়া। কষ্ট দেখতে না পেরে আমিও সুযোগ দিয়েছিলাম। ভেবেছিলাম ছেলের মতো তাকে সঙ্গে নিয়ে বেড়াবো, কাজ জোগাড় করে দেব। স্মরণ মনে এসব ভেবে ঘরে তুলেছিলাম। এখন মেয়ে জামাই আমাকেই বাড়ি ছাড়তে বলে, মারধর করে। আপনি কি করেন কাকা? নাম কি আপনার? আমার নাম খালেক ব্যাপারী। আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম। গত বছর অবসর নিয়েছি। ও, তা এখন কি করতে চাচ্ছেন? আমাকে শায়ন বাবা পাঠিয়েছে। ম্যাডামের সঙ্গে নাকি কথাও হয়েছে। এখন ম্যাডাম আমাকে যা বলবে, যেভাবে বলবে, আমি সেভাবেই ব্যবস্থা নিব। কোন শায়ন? ম্যাডামের বড় ভাইয়ের ছেলে শাহরিয়ার চৌধুরী শায়ন? জি। ওনাদের এই কথোপকথনের মাঝে গাড়ির হর্ন শোনা গেল। শতরূপা চলে এসেছে দেখে নাদিম বের হলো। সে বিনয়ভাবে সালাম দেওয়ার আগেই বাইরের অনেক মানুষের কথা শুনতে পেল। দু একটা বাংলা গালিও কানে এসে বিঁধল। শতরূপা নিজের চেম্বারে চলে গেলে নাদিম কৌতূহলবশত মূল ফটকের দিকে তাকালো। ইশারায় দারোয়ানের থেকে জানতে চাইল, ঘটনা কি? দারোয়ান জানালো, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়ির সামনে মাছের নাড়ি ভুড়ি গোবর পচার ডিম ছুঁড়ে মেরেছে। এসবের কারণ ওই বাড়ির দুই বুড়ি দুজন দুজনের ঘনিষ্ঠ বান্ধবী। এরপর হয়েছে যা, কোনো কিছু নিয়ে ঠুকাঠুকি হলে তারা একের উপরের বাড়িতে নষ্টি জিনিসপত্র ছোড়াছুড়ি করে। আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। তাদের ঝগড়া দেখে ঝগড়া থামাতে গেলেও রেগে যায় তারা। একথা শুনে নাদিম কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে মনে দোয়া করল এমন ঠাঙ্গামারা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাক। দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল। ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনো মতো গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে ঝটপট খেতে বসল। প্রথম লোকমা মুখে পুরেই চিবোতেই বাইরে থেকে শুদ্ধ এলো। লাট সাহেব বসল সিঙ্গেল সোফায়। বড়মা পানির গ্লাস এগিয়ে দিলে ঢকঢক করে গিলে সোফায় গায়ে এলিয়ে দিল, যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে। সেন্টার টেবিলের উপর রাখা ব্যাগ খুলতে খুলতে সিতারা চৌধুরী শুধালেন, সব এনেছিস বাপ? বাদ পড়েনি তো কিছু? দেখো আগে, কিছু বাদ পড়লে জানাও, এনে দেওয়া যাবে। ওরা কখন আসবে জানিয়েছে কিছু? সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা। এভাবেই দুই গিন্নি আর শুদ্ধর মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল। শারাফাত ও সাফওয়ান চৌধুরী অফিসে। সাম্য সৃজনকে দুপুরের খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত। তখন সিমিন আর শখকে নামতে দেখা গেল। কি নিয়ে কথা বলতে বলতে নামছে তারা। সিমিন শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই শুদ্ধ শখকে বসতে ইশারা করল। শখ মা চাচিদের মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসল। তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল না শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু কথা বলার থাকলে সে এভাবে ডেকে পাঠায়। আবারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কি না ভেবে বুকের থুকফুকানি বেড়ে গেল তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তখন শুদ্ধ বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞেস করব না, তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দিবি। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া, বিয়ে করব না। এটা কি আমার প্রশ্নের আনসার হলো? না। কি না? পছন্দ নেই। ভেবে বললি? পরে অন্য গান গাইতে যেন না শুনি। এখনো সময় আছে, ভেবে জানা। তেমন কেউ নেই। সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এঙ্গেজমেন্ট করা থাক। 1.5 বছর পর আহনাফ ফিরলে বিয়ে সম্পূর্ণ করা হবে। আহনাফের কথা শুনে শখ দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া। এতদিন সে সেভাবেই নিজেকে গড়ে তুলেছে। এমনকি একটা ছেলে জ্বালাতন করায় মিথ্যে কথা বলেছিল যে তার বপ আছে। শীতলার সামনে কথাটা বলায় বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে, কিন্তু তেমন কিছু না। এই অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারো প্রতি অনুভূতি জাগেনি। মনে হয়নি মানুষটা একান্ত নিজের মানুষ, আরাধনার মানুষ। শখ আর একটা কথাও বলল না, চুপ করে বসে রইল। তখন সিরাত তার কাঁধে হাত রেখে বললেন,
ছেলেটা খুব ভালো, আমাদের সবার বেশ পছন্দ। তোরা খুব ভালো থাকবি। মোট কথা, তোর পড়াশোনা নিয়ে আহনাফ কিংবা তার পরিবার কারোর কোনো সমস্যা নেই। বরং তুই চাইলে তোকে দেশের বাইরে থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। বড় ভাইয়া বাসায় আসেনি? না, তবে আহনাফ নাকি শায়নের কাছে প্রস্তাব দিয়েছিল। শায়ন তোর বাবাকে জানিয়েছে। তোর বাবা ছেলে ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে, শুদ্ধও চিনে। সেও বলেছে ছেলেটা অমায়িক। তারপর আহনাফের বাবা একদিন তোর বাবার অফিসে গিয়ে আবারও প্রস্তাব রাখে। আহনাফ নাকি চলে যাবে, যাওয়ার আগে কিছু করে যেতে চায়। তাই ভেবেচিন্তে দুই পরিবার এঙ্গেজমেন্টটা করিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবে টুকটাক কথাও ছিল শখকে নিয়ে, রোজই হয়। তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু আহনাফ নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো। খেতে খেতে মিটিমিটি হাসল। যাক, আহনাফ তাহলে তার দুলাভাই হবে। এঙ্গেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে। ধপ করে বসল শুদ্ধর পাশে সোফায়। তারপর গদগদ হয়ে বলল, আপু, তোমাদের দুজনকে যা লাগবে না, পুরাই রাজ্যটক। বড় ভাইয়ের সামনে কথা শুনে শখ লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দেখিয়ে উঠে গেল। ব্যাগ হাতে সিতারা সিরাত গেলেন রান্নাঘরের দিকে। শুদ্ধ ফোন স্ক্রল করছে দেখে শীতল বলল, ভাইয়া, বাজারে গিয়েছিলেন? আমার জন্য রসমালাই এনেছেন? না। কেন? জানেন না আমি রসমালাই কত পছন্দ করি। তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাবিজাবি কিনে আনব? এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না, এটা অন্যায়। আমাকে রসমালাই এনে দিন। আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর আব্বু? নাকি তুই আমার মালকিন, যে যা বলবি আমাকে তাই শুনতে হবে? কোনোটাই না। তাহলে ভাগ এখান থেকে। এ কথা শুনে শীতল মুখ ভুতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টদের জন্য অনেক ধরনের মিষ্টি আনা হয়েছে। সিতারা সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সিতারা। সে মিষ্টি এসে পুনরায় ফিরে গেল ডাইনিং টেবিলে। দুপা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসিয়ে কিছু ভাবল। সে কদিন যাবৎ কাজিন রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে, তাও সবার নজর এড়িয়ে, চুপি চুপি। শুদ্ধ দেখলে খবর আছে তার। তবে যে বইটা পড়ছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে, মারে, আবার যখন যা চায় তা এনে দেয়। অথচ এই বিশুদ্ধ পুরুষ এত মারে, বকে, কিন্তু যা চায় তা এনে দেয় না, বরং আনার জন্য জেদ দেখালে 2 থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তব জীবনে গল্প কেন উপন্যাসের মতো সাজানো হয় না? বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা। অরন্দ্রী ধর্ণের বুকে নেমেছে নিকষ কালো রাতের আধার। ব্যস্ত নগরীর মানুষগুলো ছুটছে আপন গৃহালয়ে ফেরার তাড়ায়। ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যাম। জ্যামের চক্করে পড়ে 8 ঘন্টার পথ 2.5 ঘন্টা পার করে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে শারাফাত চৌধুরী। ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে ফ্রেশ না হয়েই আগে শখকে রুমে ডেকেছেন। শুনেছেন বিয়ের কথা শুনে থেকে মেয়ে মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ না কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না এ কথা উনিও জানেন। কিন্তু আর কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন? মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতেই হবে। মোট কথা, শখ ওনার বড্ড আদরের মেয়ে। 2 ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক, বাবা বাবা করে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ুক, আদরে আবদারে অনিষ্ট করে তুলুক, মিষ্টি সুরে শাসন করুক, বকা দিক। পছন্দের কিছু না পেলে গাল ফুলিয়ে বসে থাকুক। কিন্তু ওনার মনের কথাটা সিতারাকে কখনোই বলা হয়ে ওঠেনি। কারণ সায়ন শুদ্ধ হওয়ার সময় সিতারার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। সহধর্মিণীর কথা চিন্তা করে মনের কথা চাপায় রেখেছিলেন। কিন্তু শুদ্ধ হওয়ার কয়েক বছর পরে একদম অনাকাঙ্ক্ষিতভাবে শখের আগমন ঘটে। বুকে পাথর চেপে সিতারাকে বলেছিলেন জীবনের ঝুঁকি না নিতে। কিন্তু সিতারারও মেয়ের শখ ছিল। এত বলেকেও ওনাকে বাচ্চা নষ্ট করাতে রাজি করানো যায়নি। ফলে দিন দিন প্রেগন্যান্সির জার্নি আরও কষ্টকর হয়ে ওঠে। ডেলিভারির ডেট যতই ঘনিয়ে আসছিল উনি নেতিয়ে পড়েছিলেন। শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে ওনাকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিয়েছিলেন।
তারপর সিতারাকে আবার ঝুঁকি নিতে হয়। মা ও মেয়ে দুজনেই জীবন যুদ্ধে জিতে একটা সময় স্বাভাবিক হয়। মেয়ের পুতুল মুখটা দেখে সব কষ্ট সহ্য করে নেন দুজনেই, এবং শখের মেয়ের নামটাও উনি রাখেন, সানায়া চৌধুরী শখ। দিন যায় দিন আসে, দেখতে দেখতে সময় কাটতে থাকে। ছোট শখও বড় হতে থাকে। ওনার ছোট্ট ভাইদের আলো করে সন্তানরা আসে। একটা সময় চৌধুরী নিবাসও ভরে ওঠে প্রাণবন্ত প্রাণদের চঞ্চল কলকলানিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে তারাও বড় হতে পারে। একটা কথা না বললেই নয়, উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন, ছেলেরা যদি হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া। কলিজার একাংশেই থাকে মেয়েরা। মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতের সুখ, তাই বাবারাও চুপ করে শুয়ে যায় এক পৃথিবী সমান দুঃখ। এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে শখ। সে বরাবরই শান্ত স্বভাবের, কথাবার্তা বলে ছোট ছোট করে, ধীরে সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আঁখি যুগল অশ্রুজলে টইটম্বর। মনটাও অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে সারাভত চৌধুরীর বুক মোচড় দিলেও স্বাভাবিক রইলেন। কিছুক্ষণ মেয়ের মুখ পানে ছেয়ে আদরে সরে ডাকলেন, মা। বাবার স্নেহমাখা ডাক শুনে শখের চোখ থেকে জল গড়িয়ে গেল। বাবার বুকে ছাপিয়ে পড়ে খুব কাঁদতে ইচ্ছে করল, কিন্তু এ কাজ কি আর সাজে? বড় হয়েছে এখন, হবু ডাক্তারও, এত আবেগে হলে চলে না। তবে এত চেষ্টা করেও কোনো মতে চোখের জল আটকাতে পারল না সে। গড়গড়িয়ে গাল বেয়ে জ্বর গড়াতেই থাকল। কিছু বলবে, গলা যেন চেপে ধরেছে কেউ। রুম জুড়ে পিনপতন নীরবতা। বাবা মেয়ে দুজনেই চুপ, কেউ যেন কথা গুঁজে পাচ্ছে না। বুকচাপা কষ্টে শব্দের জোড়াতালি দিতে ব্যর্থ বাবা ও মেয়ে। বুকের জমা অভিমান থেকে শখের হঠাৎ ইচ্ছে করল, আমি কি খুব বেশি খাচ্ছি বাবা? খুব বোঝা হয়ে গেছি তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা? আমাকে তোমার কাছে রেখে দাও না বাবা। এতদিন যেভাবে স্নেহতলে আগলে রেখেছিলে সেভাবে রেখো আমায়। কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা হলো না। সারাফত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। তারপর মুখে হাসি এঁটে জবাবে বললেন, তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না মা। মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে পাত্রস্থ করা প্রতিটা বাবার দায়িত্ব। সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল, সাম্য, সৃজন, এরা আমার বাগানের এক একটা জীবন্ত ফুল। এরা সামান্য ব্যথা পেলে তার দ্বিগুণ আঘাত আমার বুকে এসে লাগে মা। সে আমি কিভাবে পর করব তোমাকে? পর করে আমি নিজে ভালো থাকব? তোমরা আছো বলেই তো আমার পৃথিবীটা এত সুন্দর। আহনাফ ছেলেটা ভালো, সে নিজে এসে আমার কাছে তোমার হাত চেয়েছে। তোমার ভাইয়ারা, চাচ্চুরা ছেলেটার খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারেনি। আমরা সবাই চাই তুমি ভালো থাকো। আমার বিশ্বাস ছেলেটা তোমায় সুখে রাখবে, তুমি ভালো থাকবে। রাজি হয়ে যাও মা। শখ ফুপিয়ে কাঁদতে লাগল। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথাই বুঝিয়েছেন। শখ এবার বাবার কথায় নিশ্চুপ হয়ে শুনেছে। বাবার মুখ দেখে বুঝেছে এই বিষয়টা হলে বাবা খুশি হবে। মা চাচিরা সহ বড় ভাইয়ারাও খুব খুশি। সবার কথা ভেবে তার মতের কথা জানাতে চাইলে সে সম্মতিসূচক মাথা নাড়িয়েছে, অর্থাৎ বিয়েতে রাজি। অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয় তার। কারণ বিয়ের ছলে সম্পর্কের রূপ বদলায়, ধরন বদলায়। বিয়ের আগে বাপ ভাইরা যতই বলুক সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে, আদতেও তা হয় না। বরং বিয়ের পর মেয়েদের বুঝানো হয় বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আপন। তারাই আপন, তারাই তোমার প্রিয়জন, তারা মিটাবে তোমার সকল প্রয়োজন। সেখানেই যাও, সেথাই তোমার আপন ঠিকানা। রক্তের বন্ধনকে বুড়ো আঙুল দেখিয়ে আপন করে নাও অচেনা মানুষগুলোকে। কষ্ট হলেও কিছু করার নেই, বাধা দেওয়ার মতো জোর নেই। এটাই মেয়েদের ভবিতব্য। মানতেই হবে, যেতেই হবে শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ির মেহমান তুমি।
পেলে পুষে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার। অন্যের ঘরের ঘরণী তুমি। প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। পুরনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরো নতুন মায়াকে। সেই মায়াতেই বেঁধে রাখো সংসারের প্রতিটা সদস্যকে। তবেই না হবে তোমার নারী জীবন সার্থক। স্বর্ণ ল্যাপটপে কাজ করছে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। তাকে মনোযোগী দেখে শীতল টাকা নেওয়ার ধান্দায় দু একবার খোঁচালেও কাজের কাজ কিছুই হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেল। শখ পড়ার টেবিলে চুপ করে বসে আছে। দৃষ্টি বইতে নিবদ্ধ থাকলেও পড়াতে মন নেই তার। মস্তিষ্কে নানান ভাবনা। মুখ শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে আহনাফ ফোন করেছিল তাকে। বিয়েতে সম্মতি দিয়েছে শুনে ছেলেটা খুব খুশি। মাত্রাত্মিক খুশিতে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। বারবার কথা আটকে আসছিল তার। কতবার শখকে ধন্যবাদ দিয়েছে সেও হয়তো জানে না। পছন্দের কাউকে পেলে এমনই হয় বুঝি। কি জানি, তার জীবনে এমন অনুভূতির কেউ আসেনি। ঘটা করে কাউকে ভালোবাসি বলা হয়নি, মন দেওয়া নেওয়া হয়নি। সে বাবার রুম থেকে এসে পড়ার টেবিলে বসেছে। নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি, কিন্তু মনের তুলপাড় বন্ধ হচ্ছে না। হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ পরে আহনাফরা চলে আসবে। হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারের নতুন করে সম্পর্ক জুড়বে। সম্বন্ধনীয় পরিবর্তন আসবে। এমন নানান কথা ভেবে শোক বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বর্ণের উদ্দেশ্যে বলল, আমার কি বিয়েটা করা উচিত স্বর্ণ? স্বর্ণ তাকালো না। শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত গতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না, বরং একটু সময় নিয়ে হাতের গতি কিছুটা কমিয়ে এনে ধীরে সুস্থে উত্তর করল, উচিত। কেন উচিত? তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষ হয়ে পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে পৃথিবীর নিষ্ঠুর মানুষরা তাকে বাঁচতে দেয় না। হয় নারী খেকোরা কলঙ্কের কালি লেপটে দেয়, নয়তো খুব লেখে পৃথিবী থেকে বিতাড়িত করে। এই জন্যই মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার। মন ভরে কাঁদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহনাফ ভাই নিঃসন্দেহে ভালো মানুষ। তাকে নিয়ে সংশয় রেখো না, বরং মেনে নাও। ভুলে যেও না, শুদ্ধ সায়ন ভাইয়ের কলিজা আমরা 3 বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবে না তুমি। সেই ভাইরা যার তার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে না। তাই নিশ্চিন্ত থাকো। নিশ্চয়ই আহনাফ ভাইয়ের মাঝে বিশেষ বিশ্বত্ব আছে বলেই তারা তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে। স্বর্ণের স্পষ্ট ভাষা, স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যিই অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো, মাথার উপর বড় ভাইরা থাকতে এত ভয় কিসের? তার ভাইরা তো আর 5টা ভাইয়ের মতো না। এসব ভেবে সে মনমরা হয়ে বসে থাকল না, বরং উঠে নিচে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ কেবলই তাকিয়ে রইল। বাড়ির মূল ফটক দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আসছে শ্যাম্য, সৃজন আর শীতল। সাফওয়ান চৌধুরীকে বের হতে দেখে 3 জন ধরেছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। উনি ওদের আইসক্রিম কিনে দিয়ে বাড়ির গেটে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ওরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে প্রবেশ করল। ইতিমধ্যে এরাও জেনেছে শখকে আজ দেখতে আসবে। কিছুদিন পর তার বিয়ে হবে। তারপর শখ তাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আপু চলে যাবে ভেবে কষ্ট লাগলেও সুদর্শন দুলাভাই পাবে বলে ভীষণ খুশি তারা। আহনাফকে পছন্দ হয়েছে কিনা। ড্রয়িং রুমে শারাফাত চৌধুরী, সায়নসহ বাড়ির 3 গিন্নি এসে বসেছে। বড়দের হাতে চায়ের কাপ। আহনাফরা নাকি লম্বা জেমে আটকে গেছে। একটু আগে ফোন করে তাই জানিয়েছে। শারাফাত চৌধুরী ফিরে আগে 1 কাপ চা পান করেন, নয়তো ওনার মাথা ভার হয়ে থাকে। শারাফাত চৌধুরীর জন্য শুধু চা না বানিয়ে সিতারা সবার জন্য বানিয়েছেন। প্রতি সন্ধ্যায় 3 জার চা না খেলে চলেই না। আহনাফদেরও আসতে দেরি হবে। এই ফাঁকে বাড়ির সকলে 1 দফা চায়ের আড্ডাও হয়ে যাবে। শখকে ডেকে তার হাতে কাপ ধরিয়ে দিয়েছে সিমিন। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করেছেন তারা। এদিন তো তাদের জীবনে এসেছিল বিধায়
তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির 3টে বিচ্ছু হৈ হৈ করতে করতে ড্রয়িং রুমে এলো। নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম। যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। বাটি থেকে 1 বাটি আইসক্রিম নিয়ে সৃজনকে দিয়ে শুদ্ধর কাছে পাঠিয়ে দিল সিরাত। সায়ন চায়ের কাপ রেখে ভাই বোনদের থেকে 1 কামড় করে খাবেই। নিজের না দিলেও সে জোর করে খাবে। অগত্যা বাধ্য হয়ে দিতেই হলো। সাম্য হঠাৎ আইসক্রিম খাওয়ার থামিয়ে কিছু ভাবতে বসেছে। ভাবার মধ্যে সমাপ্তি টেনে সে উঠে শারাফাত চৌধুরীর পাশে বসল। তারপর চিন্তিত সুরে বলল, বড় আব্বু, শখ আপুকে অচেনা কারোর সাথে বিয়ে দিও না। এ কথা শুনে সবার দৃষ্টি পড়ল সাম্যের দিকে। সবাইকে তাকাতে দেখে সাম্য ভয় পেল না, ভোরকালও না। সে ছোট থেকেই এমন। যখন যা চাইবে পুরো কথাটুকু শেষ করেই থামবে, আর অপর মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় শারাফাত চৌধুরী শুধালেন, কেন বাবা, দিলে কি হবে? আমরা তো আপুর শ্বশুরবাড়িতে থাকবো না। ওরা যদি আপুকে মারে, বকে? ছোট ভাইয়ের চিন্তা বড় বোনের সেফটি নিয়ে। আহা, কি মধুর সম্পর্ক। কিন্তু শখের হাসিটা মিলিয়ে গেল। পুনরায় তার চোখের কোণে অশ্রু জমে গেল। বুঝে ওঠার আগেই গাল বেয়ে অশ্রুফোঁটা গড়িয়ে গেল। শায়ন সেটা খেয়াল করে এবারের জবাবটা সেই দিল, আমরা 4 ভাই আছি কি করতে? আমাদের বোনকে মারবে? এতই সোজা? শুধু মেরেই দেখুক না, ওদের চাপার নকশা চেঞ্জ করে দেব। তা না হয় দেব, কিন্তু... আবার কিন্তু কেন? 3 আপুকে বাইরে বিয়ে না দিয়ে অন্য একটা কাজ করি। আমি শখ আপুকে বিয়ে করি, তুমি স্বর্ণ আপুকে বিয়ে করো। শুদ্ধ ভাইয়া শীতল আপুকে বিয়ে করুক। তাহলে আপুরা এই বাড়িতেই থাকবে। কেউ বকতেও পারবে না, মারতেও পারবে না। সাম্যের হিসেব দেখে সকলের চক্ষু চড়ক গাছ। সিরাত তো ভীষণ খেয়ে ফেললেন। সিমেন্ট গরম চায়ে ছ্যাঁকা খেয়ে ঠোঁট চেপে বসে আছেন। সিতারা বেগম মুখ টিপে হেসে কিছু বলার আগেই শীতল নিজ শক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে সাম্যের গালে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব, নিজেরা ভালো ভালো বেছে নিয়ে আমাকে আপদ বিপদ দিবি, আর আমি মুখ বুজে তা মেনে নেব? কখনো না। দরকার হলে হাত কাটা ছেলেকে বিয়ে করব, তাও আপদ বিপদকে ঘাড়ে ঝোলাবো না। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলেই হতবাক। আপদ বিপদকে? শুদ্ধ? এছাড়া কাকেই বা বলবে? শীতলার কথা শুনে শারাফাত চৌধুরীর কেন যেন ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেও নিলেন, শুদ্ধ উপস্থিত থাকলে বেশ হতো। ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন। এসব ভেবে হাসির চৌড়া হতে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিলেন। সবার সামনে হাসা ঠিক হবে না ভেবে গলা খাকড়ি দিয়ে হাসি গিলে উনি চায়ের কাপে চুমুক দিলেন। কিন্তু ওনার অজানায় রয়ে গেল সিঁড়ির মুখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। পুরো ঘটনা দেখেছে, শুনেছে। স্বর্ণ হাতের কাজ সেরে রুম থেকে বেরোতেই শুদ্ধর মুখোমুখি হলো, চোখাচোখি হলো। শুদ্ধ তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলেও অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাজা বোকামি। যা করছিস শাহাদাত চৌধুরী জানলে মঙ্গলজনক কিছু হবে না। তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছে। স্বর্ণ শুনল, তবে পেছন ফিরে তাকালো না আর। না কোনো জবাব দিল। শুদ্ধ যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে, সব বুঝে, তবে কাউকে কিছু বলে না। এখন চুপ আছে মানে সামনেও চুপ থাকবে, এর গ্যারান্টি নিজেকেও দিবে না। সন্ধ্যার পর আহনাবদের আসার কথা থাকলেও জ্যামে আটকে তারা এলো রাত 9:30টার দিকে। ড্রয়িং রুমে বসিয়ে বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত বড়রা। শখকে সাজানো হচ্ছে। স্বর্ণ নিজে সাজাচ্ছে বড় বোনকে। আহনাফ বাবা মা আর বোনের পাশে বসে উসখুস করছে তখন থেকে। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে, নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সাজা লাগে? আজকে বিয়ে? তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভেতর যে ছটফট করছে, মেয়েটা কি জানে না, বুঝে না, নাকি তার বউ করার শাস্তি দিচ্ছে এভাবে? আহনাফের উসকুস ভাবটা শীতলের সে অবধি খেয়াল করছে। দেখে হাসছে মিটিমিটি। আহা,
কি ভালোবাসা! কি ভেবে শীতল দৌড়ে গিয়ে সিমিনের ফোন এনে চুপি চুপি বেশ কটা আহনাফের ছবি তুলল। সবাইকে দেখাতে হবে তার দুলাভাই কত সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখিয়ে শখের থেকে টাকা হাতাবে সে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে সে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে শুদ্ধ আস্তে করে উঠে অদূরে দাঁড়ানো শীতলের পাশে দাঁড়ালো। তারপর নিচু কণ্ঠে বলল, রুমে যা শীতল। কেন? আমি বলেছি তাই। আপনি বললে শুনতে হবে? আপনি কি আমার বাপ যান? আমি তোর কি জান পরে বোঝাচ্ছি, আপাতত হাঁটা ধর। না, থাকবো এখানে। আপুর সঙ্গে আমারও একটা হিল্লে হয়ে যাক। আপনার অত্যাচার সহ্য হয় না আর। চালাকাঠটা মনে হয় সোফার নিচে রেখেছিলাম, তাই না রে? আবারও চালাকাঠ? ইস, প্রচুর লাগে। মারের কথা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে। তর্ক করলে সত্যি সত্যিই মেরে দিতে পারে। তাই সে বোকা বোকা হেসে বলল, মানে মেলা পড়া বাকি আছে, জায়গা। এ কথা বলে শীতল সামনে সেন্টার টেবিলের উপর রাখা শুদ্ধর ফোন উড়নার তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফোনের লক জানে সে, কিছুক্ষণ আগেই আর চোখে দেখেছে। মূল উদ্দেশ্য সেদিনের সিগারেট খাওয়া ছবিটা ডিলিট করে শুদ্ধর দুর্বলতা খুঁজে বের করা, যেটা দেখিয়ে শুদ্ধকে হুমকি দেওয়া যাবে। কিন্তু সেটা হবে না বোধ হয়, কারণ যাওয়ার আগে শুদ্ধ হঠাৎ করে বলে উঠল, ফোনটা রেখে যা। আমি কি আপনার চাকর, নাকি আপনি আমার মালিক যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে? অহেতুক কথা বাড়াবি না, নয়তো থাপড়ে গাল লাল করে দেব বেয়াদব। মেরে দেখুন, বড় আব্বুকে বলে আপনাকে উচিত শিক্ষা দেওয়াবো আজ। চুপ থাকি বলে সাপের 5 পা দেখেছেন, তাই না? ড্রয়িং রুমে গেস্ট থাকায় শীতলের সাহস আজ আকাশচুম্বী। তার উপর বড় আব্বুও উপস্থিত আছে। সে জানে বড় আব্বু উপস্থিত থাকাকালীন শুদ্ধ কিছু করবে না। এই সুযোগেই কোনো মতে ফোন হাতিয়ে ভাগতে হবে এখান থেকে। কিন্তু তার তর্ক করা দেখে শুদ্ধ তেড়ে যেতেই শীতল এক দৌড়ে মাঝিরিতে উঠে দাঁড়ালো। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত। আশেপাশেও কেউ নেই। শুদ্ধ কাউকে ফোন ধরতে দেয় না, অর্থাৎ সে ফোনটা তাকেও নিতে দেবে না। এখন না নিলে চেক করাও হবে না। একবার যখন হাতের কাছে পেয়েছে, এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। কথাকানা মস্তিষ্কের টুকা মারতেই সে কোনো কিছু না ভেবেই জামার ভেতরে ফোনটা ঢুকিয়ে নিল। আপাতত সেটাই যেন নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আর যাই হোক, এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না, আর না নোংরামি করতে এগিয়ে আসবে। এইটুকু বিশ্বাস তার আছে। এদিকে তার কাণ্ডে সেখানে দাঁড়িয়ে পড়েছে শুদ্ধ। এই মুহূর্তে বাখার আসে, বিস্ময় চোখে মুখে। কিছু বলার আগে শীতল এক দৌড়ে উপরে চলে গেল। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ আর বের হবে না সে। শুদ্ধ আর এগোলো না, ঘুরে দাঁড়ালো। মাথার ভেতর ভনভন করছে তার। মেয়েটা দিন দিন এত বাজি হয়েছে, বলার বাইরে। না, একে সভ্য করা যাবে না বোধ হয়। কয়েক ধাপ এগোতেই হঠাৎ তার চোখ পড়ল সায়নের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হলো। শুদ্ধ খেয়াল করল সায়ন হাসছে, ঠোঁট জুড়ে যেন উপহাসের হাসি। পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা। প্রায় 1 সপ্তাহের অনাহারি তুমি। পেটে মরণ ক্ষুধা। খাবারের ঘ্রাণে জিভটা লকলক করছে তোমার। খাবার দেখে ক্ষুধার মাত্রা দ্বিগুণ ছড়িয়েছে। সেই মুহূর্তে কি করবে তুমি? নোংরা হাত ধুয়ে সময় নষ্ট করবে, নাকি আগেই সর্বগ্রাসী এক ধাবা বসাবে? ফোনের ওপার পাশের লোকটি পুরো কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ! ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তকর চ-জাতীয় শব্দ উচ্চারণ করে মনে মনে বিশ্রী গালিও ছুড়ল। কোনো মতে হাসি থামিয়ে ইয়াসির নামের লোকটি এবার বলল, সায়েন্টিস্ট ফর্মুলা দেয়নি বিধায় রেগে আছেন নাকি স্যার? হা হা, তা ভদ্র মহাশয়ের নামটা যেন কি? শোয়েব চৌধুরী শুদ্ধ। বুঝলাম। তা আপনাদের ভদ্রলোকদের মাঝে আমার কাজ কি? সায়েন্টিস্টকে তরপাতে দেখার সাজ জেগেছে মনে। খেয়ে দাও।
ছে, কি ছালবাল কন এগলা। পুলা হইয়া পুলারে খামো? আমার রুচি এখনো এত নিচে নামে নাই স্যার। এই কাজ পারবো না, অন্যের দিয়া খাওয়ান। 3টে কুমারী ফুল। 2 ভাইয়ের জন্য কড়া নজরের কারণে ভ্রমরও তাদের কাছে ঘেঁষতে পারেনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্ক লাগাও দেখি। উফ, ইনটেক মাল। তাইরা শোয়াইবের কে? বোন। ও, কিন্তু মাল সুন্দরী না হইলে মুড আসে না আমার। মুড না এলে কি খাওয়া যায়? আমি আবার আধপেটা খাওয়া ছেলে না। পছন্দ হলে পুরাটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। 3টেই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে। নাম শীতল। নাম শুনে ছেলেটা কল কেটে পিছলে হাসল। তারপর ফোনটা অদ্ভুত কায়দায় 5 আঙ্গুলের মাঝে ঘুরাতে ঘুরাতে মুখে উচ্চারণ করল, শীতল রানী, এবার আমি তোমাকে খাবো। শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। আজকে শুনলেন গল্পটার 9ম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং স্টোরি বাই তাসরোজ 0.2-তে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।